চোখে দেখতে পান না? আর একটু হলেই তো আমাদের উপর গাড়ি উঠে যেত। আই এম সরি, আমি বুঝতে পারিনি। আপনারা ঠিক আছেন তো? আর চাচা, আপনি এখানে? আপনি না আপনার গ্রামে চলে যাবেন বললেন, আর হাতে ব্যাগ কেন? স্যার আপনি আমার মেয়ের কথা কিছু মনে করবেন না স্যার। না না চাচা, আমি কিছু মনে করিনি, কিন্তু আপনি ব্যাগ হাতে রাস্তায় কেন? আপনি না আমাকে বলেছেন আপনি আর চাকরি করবেন না, ছেলে মেয়েদের সাথে গ্রামেই থাকবেন? গ্রাম থেকে মেয়েকে নিয়ে চলে এসেছি স্যার। ও আমার মেয়ে স্নেহা। আর স্নেহা, উনি হলেন আমার স্যার রাহুল চৌধুরী। আমি এতদিন ওনার অফিসে দারোয়ানের চাকরি করতাম। ও সরি স্যার, আমি তো আপনাকে চিনি না। আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে মাফ করে দিবেন। ইটস ওকে। চাচা কোথায় যাবেন বলুন, আমি আপনাদের ড্রপ করে দিচ্ছি। না না স্যার, আপনাকে আর কষ্ট দিতে চাই না। আর আমরা এখনো ঠিক করিনি কোথায় যাব। একটা বাসা ভাড়া করে মেয়েকে নিয়ে আপাতত উঠি। আপনি তো জব ছেড়ে দিয়েছেন, তাহলে মেয়েকে নিয়ে কিভাবে থাকবেন? চাচা, আমার তো এই পৃথিবীতে কেউ নেই। আপনার যদি কোনো সমস্যা না থাকে আমার সাথে চলুন, আমার বাসায় থাকবেন। কি বলছেন স্যার? আমি আপনার বাসায় কিভাবে থাকবো? আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করে নেব। ঢাকার অবস্থা তো আপনি জানেন। আপনি কি চান আপনার সাথে আপনার মেয়ের ক্ষতি হয়ে যাক? আপাতত আমার সাথে চলুন, পরে কোনো ব্যবস্থা করতে পারলে চলে যেন। আব্বু কিছু সময় চুপচাপ থেকে আমার দিকে তাকায়। আমি আব্বুর মুখে ওনার বসের কথা অনেক শুনেছি। খুব ভালো এই মানুষটা, আব্বুর কথা শুনে বুঝেছিলাম। তাই আমি আব্বুকে হ্যাঁ বলি। এরপর ওনার গাড়িতে উঠে বসি। কিছু সময় পর একটা বিশাল বড় রাজপ্রাসাদের সামনে এসে গাড়ি থামায়। আমি তো গাড়ি থেকে নেমে হা করে তাকিয়ে আছি। চাচা, আপনি ওনাকে নিয়ে ভেতরে আসুন। আব্বা, উনি কি একাই এই বাড়িতে থাকে? মা, স্যার অনেক বড় লোক, কিন্তু তার চেয়ে বড় তার মনটা। আয়, স্যার ভিতরে যাইতে বলছে। ভেতরে এসে আমি চাচাকে একটা রুম দেখিয়ে দেই, আর স্নেহাকে আর একটা রুম। এরপর আমি চলে আসি আমার রুমে। কোট খুলে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে টেবিলে খাবার দিতে বলি। রহিমা খালা টেবিলে খাবার সার্ভ করে। চাচা আর সেনেহাকে ডাকি খাবার জন্য। চাচা আর সেনেহা এসে চেয়ারে বসে পড়ে। রহিমা খালাও বসে পড়ে। আমি সবসময় রহিমা খালাকে সাথে নিয়ে খাই। খাবার খেতে শুরু করি। সেনেহার দিকে তাকিয়ে দেখি ও হাতে চামচ নিয়ে নাড়াচাড়া করছে। মনে হচ্ছে চামচ দিয়ে খাওয়ার অভ্যাস নেই। চামচ দিয়ে খেতে সমস্যা হলে হাত দিয়ে খেতে পারেন, সমস্যা নেই। আমি ওনার কথা শুনে মাথা নেড়ে চামচ রেখে হাত দিয়ে খেতে থাকি। খাওয়া শেষে রহিমা খালা সব কিছু গুছিয়ে গেলে আমিও হাতে হাতে কাজ করে যাই। আরে আপামনি, আপনি কেন এইসব করতেছেন? আমি কইরা নিতে পারুম। কাজ করতে যাই, সমস্যা নেই, আমিও আপনার সাথে কাজ করি। আমার এসব কাজ করে অভ্যাস আছে। আপনি এই বাসার মেহমান, আপনি কাজ করবেন কেন? আপনার কিছু করতে হবে না। সারাদিন মনে হয় হাঁটাহাঁটি করেছেন, খুব ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। গিয়ে রেস্ট করুন। আমি ঠিক আছে বলে রুমে এসে শুয়ে পড়ি। সে সকাল থেকে রাস্তায় রাস্তায় হেঁটেছি, খুব ক্লান্ত লাগছে। তাই শোয়ার সাথে সাথেই ঘুমের দেশে হারিয়ে যাই। আচ্ছা চাচা, সত্যি কি কোনো কিছু হয়নি, নাকি আপনি আমার কাছে কিছু লুকাচ্ছেন? না স্যার, আমি আবার কি লুকাবো? আমি এখন আর আপনার স্যার নই, আমাকে নাম ধরে ডাকবেন কেমন? এটা হয় না স্যার। আমি কি করে আপনার নাম ধরে ডাকবো? আমি যদি আপনার ছেলে হতাম তাহলে কি আপনি আমাকে স্যার ডাকতেন? আচ্ছা বাবা বলতে পারেন। আমি তো আপনার ছেলের বয়সী, তাই না? ঠিক আছে, তাই বলবো। আমি রুমে এসে শুয়ে পড়ি। অফিসের কাজের চাপে নিঃশ্বাস ফেলতে পারছি না। ঘুমিয়ে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতেই পারিনি। সন্ধ্যার একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হল রুমে এসে দেখি রহিমা খালা বসে বসে টিভি দেখছে। ওই মানুষটা কত ভালো, তার বাসায় কাজ করার পরেও তাকে নিয়ে এক টেবিলে বসে খায়, আর খালা এখন টিভি দেখছে। আরে আপা, আসেন সিরিয়াল দেখবেন, বাংলা সিরিয়াল। বকুলপুর সিরিয়াল চলতাছে। আপনি খুব সিরিয়াল দেখেন তাই না খালা? কি করবো আপা, রাহুল বাবা কইছে সারাদিন কাজ করতে হইব না। আমার কাজ হইল রান্না করা, আর রাহুল বাবারে খাবার সার্ভ কইরা দেয়া। তিনটা ছেলে আয়সা রোজ বাসা পরিষ্কার কইরা দিয়া যায়। আমি শুধু রাহুল বাবার রুমটা পরিষ্কার করি। আমি আচ্ছা বলে বসে সিরিয়াল দেখতে থাকি। সিরিয়াল সিঁড়ি দিয়ে কারণ নামার শব্দে সেই দিকে তাকিয়ে দেখি রাহুল স্যার নামছে। খালা, আমার কফি রেডি করেছো? সরি রাহুল বাবা, এই সিরিয়াল দেখতে গিয়ে ভুইলা গেছি। তুমি বহ, আমি এখনই কইরা আনছি। আমি করে আনছি। কিচেনটা কোন দিকে? রাহুল বাবা ব্ল্যাক কফি খায়, চিনি ছাড়া। তুমি পারবা বানাইতে? আমি যখন হোস্টেল থেকে পড়তাম তখন শিখেছি। রাহুল স্যার বাসা থেকে বের হয়ে যায়। আমি জিজ্ঞেস করি কোথায় গেল। রহিমা খালা বলে বাসার বাম দিকের বাগানে, কফি করে ওখানেই নিয়ে যেতে।
কিচেন দেখিয়ে দিলে আমি গিয়ে কফি বানিয়ে বাগানে এসে দেখি উনি দোতলায় বসে আছে। এই নিন আপনার কফি। আরে আপনি কেন কফি নিয়ে আসলেন? খালা কোথায়? আমি আপনার ছোট, আমাকে তুমি করেই বলবেন। আর খালাই আনতে চেয়েছিল, আমি জোর করেই নিয়ে আসলাম। উনি কফিতে চুমুক দিয়ে বলে, আজকে কফিটা একটু অন্যরকম লাগছে। তুমি বানিয়েছো নাকি? জি, ভালো হয়নি? খুব ভালো হয়েছে। তুমি খুব ভালো কফি বানাও তো। আচ্ছা, যদি সমস্যা না হয় এখানে বসো। আমি দাঁড়িয়েই, ঠিক আছে। বসতে বলেছি বসো। আমার ধমক শুনে সেনে আমার সাথে অনেকটা দূরত্ব রেখে বসে পড়ে। আচ্ছা, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? অনার্স শেষ করেছিলাম, এরপর আর পড়া হয়নি। আচ্ছা, একটা সত্যি করে কথা বলবে আমাকে? জি বলেন, বলবো। তোমার আব্বু আমাকে এসে বললো সে আর চাকরি করবে না, তার ছেলে মেয়েদের সাথে বাকিরা জীবন কাটাবে। তাহলে হঠাৎ তোমাদের নিয়ে আবার ঢাকায় কেন আসলো? ওনার কথা শুনে আমি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিই। উনি বেশ অবাক হয় আমাকে কান্না করতে দেখে। কি হলো, তুমি কান্না করছো কেন? কি হয়েছে বলবে আমাকে একটু? ভাইদের কথা মনে পড়ে গেছে তাই। আব্বু সেদিন বাসায় এসে ভাইয়া আর ভাবিকে ডেকে দিল। আমি চাকরি ছেড়ে একবারে চলে আইছি। এখন থেকে আমি তোকে লোকে থাকবো। এসব আপনি কি বলছেন আব্বা? আপনি চাকরি কেন ছাড়ছেন? এখন এই সংসার চলবে কেমন কইরা? যেই দেখলেন আমার স্বামী একটা ব্যবসা শুরু করছে, আপনি অমনে চাকরি সাইরা দিলেন। বৌমা, আমার বয়স তো কম হলো না, শরীর আর কোলায় না বৌমা। সারাদিন গেটের সামনে দাঁড়া থাকতে হয়, পা দুটো ভেঙে যায়। হ্যাঁ, সব কিছুই বুঝি আব্বা। চাকরি ছাইরা আইসা পড়ছেন, এখন আমাদের ঘরে পয়সা সারা জীবন খাইবেন। এসব তুমি কি কো বৌমা? সেই ছোট্ট থেকে আমি আমার ছেলেরা মানুষ করছি। শেষ বয়সে যদি ছেলে আমারে না দেখে তাহলে আমি কই যাবো? আপনারা না হয় আমরা খাওয়ামো, কিন্তু আপনার মেয়ে, তারা আমরা কেন বসাই বসাই খাওয়ামো? আমরা কি টাকার গাছ নিয়ে বসছি? ভাইয়া দাঁড়িয়ে সব কথা শুনছে, কিন্তু কিছুই বলছে না। আব্বু ভাইয়ার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আমার চোখ থেকে টপ টপ করে পানি মাটিতে পড়ছে। আমার মাইয়া তোমাকে কাছে বোঝাবো না হয়? শুভ, তুই দাঁড়া দাঁড়া সব শুনছস? স্নেহানা তোর আপন বোন। ওকে কেন টানছেন আপনি? আমি ভুল কি বলেছি? ওকে ব্যবসা করতে আমি আমার বাবার থেকে টাকা এনে দিয়েছি, আপনি দেননি। আপনি ওকে এতদিন খাইয়েছেন, তার জন্য আমরা আপনাকে খাওয়াতে রাজি আছি, কিন্তু আপনার মেয়েকে নয়। ভাইয়াও ভাবির কথার সাথে কথা মিলায়। আব্বু রেগে ভাইয়ার গালে থাপ্পড় দিয়ে বলে, তোর মতো কুলাঙ্গার আমার ছেলে? হ্যাঁ, আমাকে বা আমার মেয়েকে তোদের দেখতে হবে না। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। তবে মনে রাখিস, তোদেরও একদিন সন্তান হইব। আর আজকের এই দিনটা ঠিক তোদের জীবনে আইব, অবশ্যই আইব। বলেই আব্বু আমাকে বলে ব্যাগে জামা কাপড় গুছিয়ে নিতে। আমি চোখের পানি মুছে একটা ব্যাগে কিছু জামা কাপড় ভরে আব্বুর সাথে চলে আসি ঢাকা। রাস্তার একপাশ দিয়ে হাঁটছিলাম, তখনই একটা গাড়ি আমাদের থেকে একটু সামনে থামে। আর বাকিটা তো আপনি জানেন। আমি সেনার দিকে তাকিয়ে ওর চোখ থেকে অবিরত পানি পড়ছে। কি বলে ওকে সান্ত্বনা দিব আমার ঠিক জানা নেই। সন্তানগুলো কেন এত স্বার্থপর হয়? যে বাবা মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে ভালো ড্রেস না পরে সন্তানকে ভালো ড্রেস পরায়, বৃদ্ধ বয়সে সেই বাবা মাকে সন্তান বাসা থেকে বের করে দেয়। আচ্ছা, কান্না করো না, যা হবার তো তা হয়েই গেছে। আচ্ছা, তোমার সব ড্রেসই কি এমন? আমি তো সবসময় এমন ড্রেসই পরি। চোখের পানি আর নাকের পানি এক হয়ে গেছে। এত বড় মেয়ে বাচ্চাদের মতো কান্না করছে। চোখের পানি মুছো, চলো বাসার ভেতরে যাই, সন্ধ্যা হয়ে গেছে। আমি ওড়না দিয়ে চোখের পানি মুছে ওনার সাথে বাসার ভেতরে চলে আসি। উনি রেডি হয়ে কোথাও চলে যায়। আমি রহিমা খালার সাথে কিচেনে রাতের জন্য রান্নার কাজে সাহায্য করছি। খালা অনেকবার না করেছি, কিন্তু আমি জোর করেই করছি। আচ্ছা খালা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কও কি কইবা? রাহুল স্যারের কি কেউ নেই? আমি এই বাসায় আজ 30 বছর ধরে কাজ করি। রাহুল বাবার বয়স তখন 3 বছর। একটা রোড অ্যাক্সিডেন্টে রাহুল বাবার বাবা মা মারা যায়। দাদা ছিল, সেও 7 বছর আগে মারা গেছে। রাহুল বাবারে আমি রাতে একা একা অনেকবার কান্না করতে দেখছি, তার বাবা মার ছবির সামনে খাড়াইয়া। মানুষটা এত ভালা, সবার বিপদে পাশে খাড়ায়, কিন্তু মানুষটা ভীষণ একা, কারো ভালোবাসা কখনো পায় নাই। ওনার দাদাও অফিস নিয়ে সব সময় ব্যস্ত থাকতো, ঘরের কোণে একা একা পয়রা থাকতো। আমি আল্লাহর কাছে একটাই দোয়া করি, ওনার জীবনে এমন একজন হোক যে ওনারে অনেল ভালোবাসবো, মানুষটার সব কষ্ট ভুলাই দিব। রহিমা খালা কথা শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে।
আমার চোখের কোণে কখন যে পানি চলে এসেছে বুঝতেই পারিনি। চোখ মুছে রান্না শেষ করি। কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি রাহুল স্যার হাতে এতগুলো শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওনার হাত থেকে কিছু ব্যাগ নেই। ভেতরে আসে আব্বু আর রহিমা খালাকে ডাকে। রহিমা খালাকে 2টা ব্যাগ দিয়ে বলে ওগুলো ওনাদের। আব্বুকে 3টা ব্যাগ দেয় আর আমাকে বলে, আমি তো কখনো মেয়েদের জন্য শপিং করিনি, তাই তেমন অভিজ্ঞতা নেই। এগুলো তোমার পছন্দ না হলে বলো, আমি চেঞ্জ করিয়ে এনে দিব। তুমি আবার এত কিছু কেন আনতে গেলে বাবা? আমাদের তোমার বাসায় থাকতে দিয়েছো, এটাই তো অনেক। চাচা, আমি আপনাদের আপন ভাবি, তাই এনেছি। এগুলো রাখলে খুব খুশি হব। আমার তো কেউ নেই, তাই যাদের পাই তাদেরই নিজের আপন মনে করি। স্নেহা নিয়ে যেতে পারবে নাকি আমি হেল্প করব? 12টা শপিং ব্যাগ আমি একা কি করে নিব তাই তো বুঝতে পারছি না। উনি মুচকি হেসে সবগুলো ব্যাগ নিজেই নিয়ে আমার রুমে চলে আসে। ড্রেসগুলো দেখো পছন্দ হয় কিনা, আমি একটু যাই, কাজ আছে। বলেই উনি চলে যায়। আমি শপিং ব্যাগ খুলতেই তো অবাক। 4টা শাড়ি, 3টা লেহেঙ্গা, 3টা চুড়িদার আর বাকিগুলো 3 পিস। সবগুলো ড্রেস খুব সুন্দর, অনেক দামিও। ড্রেসের মধ্যে কার্ডের দাম দেখে আমি তো হা করে তাকিয়ে আছি। এক একটা ড্রেস 10 থেকে 20 হাজার টাকা করে। আমার জন্য উনি এত টাকা খরচ করেছে। দরজা বন্ধ করে একটা শাড়ি পরে নেই। শাড়িটা গোলাপি রঙের আর অনেক সুন্দর কাজ করা। শাড়ি পরে ওনার রুমের সামনে এসে দরজায় নক করি। উনি দরজা খুলে আমাকে দেখে তাকিয়ে আছে এক পলকে। মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে তোমাকে। এত দামি ড্রেস আনার কি প্রয়োজন ছিল? তোমার ড্রেস পছন্দ হয়েছে তো? ভীষণ। সবগুলো ড্রেস অনেক সুন্দর। তাতেই হবে, প্রাইস নিয়ে ভাবতে হবে না। ভেতরে আসো, বাইরে কেন দাঁড়িয়ে আসো? বাসার ভেতরে ঢুকে আমি তো পুরাই হা। কত সুন্দর ওনার রুমটা, সবকিছু গুছিয়ে রাখা। এক পাশের দেওয়ালে একজন ভদ্র মহিলা আর ভদ্রলোকের ছবি, পাশে ওনার একটা ছবি। ওনারা কি আপনার আব্বু আম্মু? আমার আব্বু আর আম্মু। এসো বসো। বসবো না, আমি নিচে যাই। আপনি মনে হয় কাজ করছেন। কাজ তো সারাক্ষণই থাকে, সমস্যা নেই, বসো। গল্প করার মানুষ নেই তো, কাজ নিয়েই থাকি। তোমার সমস্যা না হলে বসো, গল্প করি। বিয়ে করে নিলেই পারেন, তাহলেই তো গল্প করার মানুষ হয়ে যায়। হ্যাঁ, বিয়ের কথা থাক। এখন কি করার ইচ্ছে তোমার? এখন আর কোনো কিছুর ইচ্ছে নেই, শুধু বাঁচারই ইচ্ছে। নিজের জীবনকে নিয়ে ভাবতে শেখো। এমন কিছু করো যাতে সেই মানুষগুলো তোমাকে দেখে আফসোস করে, যারা তোমাকে বাজে মনে করে, যারা তোমাকে বোঝা মনে করে বাসা থেকে বের করে দিয়েছে। আমি তোমার সাথে আছি। আরও কিছু সময় ওনার সাথে গল্প করে নিচে চলে আসি। রাতে সবাই একসাথে খাবার খেয়ে যে যার রুমে এসে শুয়ে পড়ি। রাত প্রায় 3টা বাজে। পানির পিপাসে পেয়ে যায়। মাথার পাশে জগ নিয়ে পানি খেতে গেলে দেখি পানি নেই রুমে। রুম থেকে বের হয়ে নিচে চলে আসি পানি খেতে। ডাইনিং টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি নিয়ে খেয়ে নেই। চলে আসতে গেলে হঠাৎ কান্নার শব্দ কানে ভেসে আসে। একটু সামনে গিয়ে দেখি সিনিয়র রুম থেকে কান্নার শব্দ ভেসে আসছে। দরজায় হাতে রাখতেই খুলে যায়। ভেতরে এসে দেখি বেডে বসে কান্না করছে। আমার আসার শব্দ পেয়ে তাড়াতাড়ি চোখের পানি মুছে নেয়। আপনি এখনো ঘুমাননি? ঘুম ভেঙে গেল। পানি খেতে নিচে এসেছিলাম। তুমি কান্না করছো কেন? কই না তো। আমি কান্না করব কেন? আমি তোমার কান্নার শব্দ শুনে এখানে এসেছি। কি হয়েছে তোমার? আম্মুর কথা খুব মনে পড়ছে। আজকে আমার জন্মদিন তো, তাই আমার প্রতি জন্মদিনে আম্মু নিজের হাতে আমাকে খাইয়ে দিত। সেই কথাগুলো মনে পড়ে গেছে। আজ তোমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। বাবা মা তো সারা জীবন কারো বেঁচে থাকে না। তাদের কথা মনে হলে তাদের জন্য দোয়া করতে হয়। কান্না করলে তো তাদের কষ্ট হয়, তাই না? আপনি তাহলে কেন একা একা কান্না করেন? রহিমা খালা তোমাকে সব বলেছেন, তাই না? আপনি অনেক ভালো, কিন্তু আমার জীবনে এত কষ্ট কেন? ওসব কথা আর বলে কি হবে? আমি নিজের মতো করে ভালো আছি। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। বলেই রাহুল স্যার চলে যায়। আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। এইভাবেই কেটে যায় 1 বছর। গ্রাম থেকে তোর করিম চাচা আসছিল, বললো তোর ভাইয়ের নাকি সব কিছু শেষ। ব্যবসায় লস হতে হতে এমন আর কিছু নাই। অন্যের জমিতে কাজ করে দিন কাটাইতেছে। খুব ভালো হয়েছে। তোমাকে ওরা কষ্ট দিয়েছে না, তার ফলটা ওদেরকে পেতেই হবে। কি করতেছে কি খাইতেছে কে জানে। ওরা তোমাকে এত কষ্ট দিল, তারপরও ওদের জন্য তুমি কষ্ট পাচ্ছ। যখন তুই মা হবি তখন তুই বুঝবি, সন্তানরা যতই কষ্ট দিক, বাবা মা তারপরও চায় ছেলে মেয়ে ভালো থাকুক। আচ্ছা চাচা, বাবা মা এমন কেন হয়? আল্লাহ তাদের এত মমতা দিয়ে কেন বানিয়েছে? সেটাই তো আল্লাহ জানে বাবা। আমি একটু গ্রামে যেতে চাইছিলাম বাবা, ছেলেটা আর বৌমারে খুব দেখতে ইচ্ছা করতেছে। আপনার ইচ্ছে চাচা, আর আপনার ছেলেকে বলবেন আপনি যার অফিসে কাজ করতেন সেই ওর সব কিছু কেড়ে নিয়েছে। তুমি সব কি করছো? কিন্তু কেন বাবা?
যেই ছেলের জন্য নিজের শরীরে রক্ত পানি করে কাজ করেছেন সেই ছেলে আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে, তাই একটা উচিত শিক্ষা দিতে চেয়েছি। মাথার ওপর বাবার নামক ছায়া না থাকলে কি হয় সেটা বোঝানোর জন্য। এখানে 10 লক্ষ টাকা আছে, নতুন করে সব কিছু শুরু করতে বলবেন। এতগুলো টাকা তুমি এমনি আমাদের জন্য অনেক করছো বাবা। তোমার ঋণ আমি কি করে শোধ করবো তাই তো জানি না, আর ঋণ হইতে চাই না। বাবা কখনো ছেলের কাছে ঋণী থাকে না, ছেলে সারা জীবন বাবার কাছে ঋণী থাকে। আপনি আমার বাসায় আসার পর থেকে আমার একাকিত্ব দূর হয়ে গেছে। বাবার মতো সবসময় আমার খেয়াল রাখেন। আর আমি আপনাকে একটা কথা বলতে চাইছিলাম অনেক দিন থেকে। বলো বাবা, কি বলবা? আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি স্নেহাকে বিয়ে করতে চাই। রাহুলের কথা শুনে আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। আব্বু অনেক অবাক হয়েছে, সেটা আব্বুর মুখ দেখেই বুঝতে পারছি। আব্বু আমার দিকে তাকিয়ে আছে, হয়তো আমার উত্তরের জন্য। রাহুলের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলে উঠে রুমে চলে যাই। আমার মায়ের তো সৌভাগ্য বাবা, কিন্তু তুমি অলগে কথা বলে দেখো, ও যদি রাজি হয় আমার কোনো আপত্তি নাই। আমি চাচার হাতে টাকা দিয়ে চলে এসেছি স্নেহার রুমে। স্নেহা জানালার কাছে দাঁড়িয়ে আছে, আমার উপস্থিতি বুঝতে পেরে আমার দিকে ঘুরে বলে, তুমি আব্বুকে কি বললে? এটা এটা যে হয় না। তুমি কোথায় আর আমি কোথায়? আমি যেখানে তুমিও সেখানে। আমি তোমাকে ভালোবাসি, সেটা হয়তো তুমি বুঝছো। আরও আগেই তুমি আমাকে ভালোবাসো না সেটা বলতে পারবে। আমি তোমার বাসার কাজের মেয়ে হবারও যোগ্য নই, আর তুমি আমাকে তোমার বউ হবার কথা বলছো? আমি কখনো কারো ভালোবাসা পাইনি স্নেহা। বোঝার বয়স হবার আগে বাবা মাকে হারিয়েছি, দাদুও সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থেকেছে। আমার জীবন নিয়ে কখনো ভাবিনি আমি, কিন্তু তোমাকে দেখার পর থেকে নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছি। নতুন করে বাঁচতে ইচ্ছে হয়েছে। তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমি কিছু না বলে দৌড়ে এসে রাহুলের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে থাকি। রাহুল আমাকে শক্ত করে ওর বুকে জড়িয়ে ধরে। একটু পর আমাকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু খায়। তোমার চোখের পানির অনেক মূল্য আমার কাছে, আর কখনো এই চোখ থেকে পানি যেন না ঝরে। তোমার মতো একজন আমার পাশে আছে, কেন কান্না করব আমি? বলেই আবার জড়িয়ে ধরি রাহুলকে। বিকেলে আমি, আব্বু আর রাহুল গ্রামে আসি। ভাবি আর ভাইয়া আমাদের দেখে দৌড়ে কাছে এসে আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমাদের মাফ করে দিন আব্বা, আপনাদের সাথে আমরা অন্যায় করেছি, তাই আল্লাহ আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। কান্না করো না বৌমা, তোমাদের উপর আমার কোনো রাগ নাই। চাচা ওনার ছেলে আর ছেলের বউকে জড়িয়ে ধরে। কিছু সময় পর ভাবি বলে, উনি কে আব্বা? ওনাকে তো চিনলাম না। আমি ওনার অফিসে দাঁড়ানো চাকরি করছি। ওনার গ্রাম থেকে যাওয়ার পর উনি আমার আর স্নেহারে ওনার বাসায় আশ্রয় দিছে। আপনাকে কি বলে ধন্যবাদ দিব জানি না স্যার, আপনার ঋণ আমরা শোধ করতে পারবো না কখনো। আমার আরও একটা পরিচয় আছে, সেটা হলো আর কিছুদিন পর আমি সিনিয়র হাজব্যান্ড হব, আর সেই সম্পর্কে আপনি আমার ভাবি হবেন। তাই আমাকে স্যার বলে লজ্জা দিবেন না। স্নেহা বোন, আমাকে তুই মাফ করে দে, তোকে আমি অনেক খারাপ খারাপ কথা বলেছি। পুরনো কথা ভুলে যাও ভাবি। এই নাও, এখানে 10 লক্ষ টাকা আছে। রাহুল ভাইয়াকে ব্যবসা করার জন্য দিয়েছে, আর ভাইয়ার ব্যবসা আর কোনো সমস্যা হবে না। তোমরা বিয়ের আগে চলে এসো, আমি তোমাদের কল করে জানিয়ে দিব। আরও কিছু সময় সবার সাথে কথা বলে আমরা ঢাকায় ব্যাক করি। বাসায় আস্তে আস্তে রাত অনেক হয়ে যায়। খাবার খেয়ে সবাই যে যার রুমে ঘুমিয়ে পড়ি। দেখতে দেখতে কেটে যায় আরও 10 দিন। একটু আগেই অনেক ধুমধাম আয়োজনের মাধ্যমে আমার আর স্নেহার বিয়ে হয়ে যায়। দরজা খুলে রুমে ঢুকে দেখি স্নেহা এলোমেলো হয়ে বসে আছে। এই তোমার আসার সময় হলো? এত ভারী শাড়ি পরে বসে থাকা যায়? কি অবস্থা করেছো তুমি? একটা শাড়ি সামলাতে পারো না? হাসছো তাই না? নিজে পরে দেখো, তাহলে বুঝবে কত ভারী। আচ্ছা, ওটা আমি খুলে দিচ্ছি। আমার কথা শুনে স্নেহা বড় বড় চোখ করে তাকিয়ে আমার দিকে আছে। না, আমি নিজেই খুলতে পারবো। একটু লজ্জা নেই তোমার? লজ্জা কথায় যেন হারিয়ে গেল। বলে রাহুল আমার দিকে আসতে গেলে আমি শাড়ি ধরে উঠে একটা পাতলা সুতির শাড়ি নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যাই। একটু পর চেঞ্জ করে রুমে এসে দেখি রাহুল আমার দিকে তাকিয়ে আছে, চোখের পলকই ফেলছে না। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলি। আমি বসা থেকে উঠে স্নেহার কাছে গিয়ে ওর পেছনে দাঁড়িয়ে পেছন থেকে জড়িয়ে ধরি। আমার এক হাত ওর কোমরে রাখতেই আমার হাত ধরে আমার বুকে হেলে পড়ে। আমি স্নেহাকে কোলে তুলে বেডে শুয়ে দেই। রাহুল আমার পাশে শুয়ে আমার বুকে মাথা রাখে। আমি শক্ত করে রাহুলকে জড়িয়ে ধরি। রাহুলের উপরে উঠে আমার কপালে কিস করে। আমি চোখ বন্ধ করে নেই। এরপর আমার চোখের পাতায় কিস করে 4 ঠোঁট ব্যস্ত করে দেয় নিজেদের মধ্যে। আর এরপর যা হবে সবই ইতিহাস, পাতিহাস, রাজহাঁস, খন্নাস। এই হাঁস ওই হাঁস। আপনারা এবার ঘুমিয়ে পড়ুন। এই শীতে অবিবাহিতরা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ুন, আর বিবাহিতরা